আজকের টপিক রবীন্দ্রনাথ টেগর। ক্লাস 12 যারা থার্ড সেম এক্সাম দেবে সেখানে দেখবে গ্রুপ এ ইউনিট 2 গ্রেট এডুকেটেড রয়েছে। এটা ক্লাস 12 থার্ড সেম সঙ্গে যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং এসএলএসটি এক্সাম যারা দেবে এডুকেশন বিষয়ে, তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন বা শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করব। যেহেতু থার্ড সেমের যে এক্সাম ক্লাস 12-এর, তো তার উপর ডিপেন্ড করেই কিন্তু আজকের এই ক্লাসটা আমরা নেব এবং সেখানে আমরা 40টি এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে। কারণ আমরা জানি যে ক্লাস 12-এর থার্ড সেমের যে পরীক্ষা সেটা 40টা এমসিকিউ প্রশ্ন থাকে, 40 নম্বরের এক্সাম হবে। তো তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আজকের এই টপিকটা তৈরি করেছি। তো চলো, এবং সেখানে প্রথমে আমরা কি করব, বিষয়টা ডিটেলসে জানবো এবং তারপরে সেখান থেকে আমরা এমসিকিউ কোশ্চেন যে প্রবলেম থাকবে সেই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। তো আজকের যে টপিক সেটা নিয়ে পড়বো রবীন্দ্রনাথ টেগর। আমরা প্রত্যেকে কিন্তু রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে জানি। চলো দেখে দেবো রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে আমরা জানবো। তাহলে আধুনিক শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান প্রত্যেকে জানি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। পিতার নাম কি, মায়ের নাম কি আমরা প্রত্যেকে জানি, কিন্তু আজকের যে টপিকটা আমরা কিভাবে পড়ব শুধু জানলে হবে না, এখান থেকে কেমন এমসিকিউ আসে, কেমন ধরনের কোশ্চেন আসে সেটা কিন্তু আমরা জানবো। তো কাজেই আমাদের যে 1861 সালে জন্মগ্রহণ করেন সেটা তো জানবোই, সঙ্গে মাসের যে ডেট সেটা কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছে আপনাদের জানা প্রয়োজন। একটু বলে নেবো, আমি একটু ডিটেলস আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। তো এবার একটু এগিয়ে যাই, দেখি জীবন সংক্ষেপ নিয়ে আমি একটু আলোচনা করি আগে। কেন বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত? 1861 সালে। যখন এমসিকিউ কোশ্চেন দেবে তখন বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত। অবশ্যই 1861টা প্রত্যেকটা অপশনে থাকবে, 4টে অপশনই কিন্তু 1861 থাকবে, কিন্তু এই মাসের নামটা থাকবে না। সেখানে থাকবে 7ই আগস্ট, 6ই মার্চ, 7ই মে। তো সেটা সঠিক যেটা সেটা তোমাকে কিন্তু লিখে আসতে হবে। অবশ্যই এটা আমাকে জানতে হবে। এইভাবেই কিন্তু এমসিকিউ কোশ্চেন গুলো পড়া হয়। এখান থেকে আমরা পেয়ে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত না 7ই মে 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। ক্লিয়ার হয়ে গেল? এবার পরের স্টেপে একটু একটু পেয়ে গেল। তাহলে এবার তার পিতার নাম কি আমাদের জানার প্রয়োজন। পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। আর মায়ের নাম সারদা দেবী। আমরা প্রত্যেকেই জানি। তো এখানে আমরা ডিটেলস পড়ছি না। এখানে এবার যে বিষয়টা পড়বো, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কেমন না, উনি ছিলেন একজন কবি, অবশ্যই কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন এবং শিক্ষাবিদ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন আমরা কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ কিন্তু দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যে কবিতাগুলো পড়ি সেখানে প্রত্যেকটা বিষয় দেখবে যে সেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে শিখবে, পূর্ণ স্বাধীনতা দিতে হবে, আনন্দময় পরিবেশের মধ্যে তারা শিখবে এবং তারা যদি খোলা পরিবেশের মধ্যে উন্মুক্ত পরিবেশে যদি শেখার সুযোগ দেওয়া হয়, স্বাধীনভাবে শেখার সুযোগ দেওয়া হয়, তাহলে তার মধ্যে যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বিকশিত হবে। এবং রবীন্দ্রনাথ বলেছিলেন, এবং তিনি এও বলেছিলেন যে শিক্ষার ক্ষেত্রে কেবলমাত্র একটা 4 দেয়ালের মধ্যে বন্ধ রেখে, অর্থাৎ একটা ক্লাসরুমের মধ্যে আটকে না রেখে খোলা পরিবেশে উন্মুক্ত আকাশের নিচে কিন্তু পড়ানোর কথা তিনি বলেছিলেন। অবশ্যই আমরা জানবো। এগুলোর চলো ঠিক দেখে নিব। এখানে আরেকটি কোশ্চেন রয়ে গেল। 1913 সালে তিনি কিন্তু নোবেল পেয়েছিলেন সাহিত্য সালে। 1913 তো রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পেয়েছিলেন 1913 সালে এবং তিনি পরলোক গমন করেছেন, মারা গিয়েছিলেন 7ই আগস্ট 1941 সালে। অবশ্যই এটা মনে রাখবেন। এবং এখানে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ এমসি কোশ্চেন রয়ে গেল। কি বললো? যে জনগণ মন একটা জাতীয় সঙ্গীত রচনা করেছে। আমরা যে ক্লাস শুরুর আগে যে প্রার্থনা সঙ্গীত বা জাতীয় সঙ্গীত গাই, সে জাতীয় সঙ্গীতটি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক এভাবে যদি পাওয়া যায় ব্যাস তাহলে হয়ে গেল। আমরা কি দেখলাম? 7ই মে 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছে। ক্লিয়ার? তাহলে এবার
তিনি তার পিতার নাম কি আমরা জানতে পারলাম, দেবেন্দ্রনাথ ঠাকুর। মায়ের নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, কবি। তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন এবং জনগণ মন অধি যে জাতীয় সঙ্গীত তার রচয়িতা রবীন্দ্রনাথ। একটা পাঠ এখানে হচ্ছে জীবন সংক্ষেপ আমরা মোটামুটি জানতে। তবে নেক্সট আমরা চলো কি জানবো, জীবন দর্শন। তার জীবন দর্শন অবশ্যই তিনি ছিলেন প্রকৃতিবাদী এবং মানবতাবাদ। মানুষের মনের কথা দেখবে, দুঃখ যন্ত্রণার কথা তার আমরা বিভিন্ন উপন্যাস কবিতাতে আমরা কিন্তু পেয়েছি, ছোট গল্প পেয়েছি। তো এখানে কি বলছে, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, প্রকৃতির সঙ্গে সম্পর্ক যদি দেখে শিক্ষা দেওয়া যায় তো শিক্ষাটা সব থেকে বেশি কার্যকরী হবে। সেই জন্য তিনি বলছেন মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা সম্পর্ক থাকবে, সে সম্পর্কে গভীর সম্পর্ক থাকবে। প্রকৃতির মধ্যে স্বাধীনভাবে শিশুরা শিখবেন, ক্লিয়ার। এবং এখানে আরেকটি বলছে যে স্বাধীনতা ও সৃজনশীলতার গুরুত্ব পাবে। তিনি আরো বলছেন, উদাহরণ দিয়েছি দেখো, শিশুকে প্রকৃতির মাঝে রেখে, শিশুকে যদি তুমি প্রকৃতির মাঝে রেখে দাও তাহলে শিক্ষার্থী তার মন কি সৃজনশীলতা বিকশিত। আমরা এটা দেখি, যদি এখান থেকে এমন কোন কোশ্চেন যদি আসে যে শিশুকে যদি তুমি প্রকৃতির পরিবেশের মাঝে রেখে দাও তাহলে তার কোন দিকের বিকাশটা বেশি হবে, অবশ্যই সৃজনশীল মনের বিকাশ। এবং এখান থেকে কোশ্চেন যদি আসে প্রকৃতির সঙ্গে সম্পর্ক নিয়ে পড়ার কথা কে বলেছিলেন, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। আর ওটা কিন্তু শৃঙ্খলা কিন্তু একদম আনন্দময় পরিবেশের মধ্যে সম্পূর্ণ স্বাধীনতার মধ্যে দিয়ে শিক্ষার কথা বলেছিলেন, ক্লিয়ার। তো জীবন দর্শন আমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব শিক্ষা দর্শন। একই বিষয়ে বারংবার বলছি তো রিপিট করছিলেন। দেখো, শিক্ষা হবে কি স্বাভাবিক এবং আনন্দময় ও মুক্ত শিক্ষা। এবং তিনি যে শিক্ষার কথাটা বলছেন, শিক্ষার কথা বলছেন না শিশু কেন্দ্রিক শিক্ষা, কারণ শিশুকে কেন্দ্র করে শিক্ষা গড়ে উঠেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা শিশুকে কেন্দ্র করে কিন্তু শিক্ষাটা গড়ে উঠেছে, তার জন্যই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু তিনি বলেছিলেন। বুঝতে পারছো, শিশু কেন্দ্রিক শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর। পরে বলছে প্রকৃতির সাথে মিল রেখেই কিন্তু তার শিক্ষা দেওয়ার কথা বলেছেন। তার প্রকৃতি পরিবেশের সঙ্গে মিল রেখে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে শিশুদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বিকশিত হবে, ক্লিয়ার। এবং উদাহরণ দিয়ে দিয়েছি, দেখো কি বলছে, খোলা আকাশের নিচে ক্লাস নেওয়ার কথা বলেছেন। কোশ্চেন যদি আসে এমসিকিউতে যে খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া কথা বলেছেন কি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ। যেটা সঠিক লিখতে হবে, ক্লিয়ার। কেন শিক্ষার লক্ষ্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, উনি বলছেন শিক্ষার লক্ষ্য সম্পর্কে বলছেন যে না, শিক্ষার একটি লক্ষ্য না, তার দৈহিক, মানসিক, সামাজিক, প্রাত্যবিক, নৈতিক, আধ্যাত্মিক প্রভৃতির সকল দিকের বিকাশটা তিনি বলেছেন। দেখতে পাচ্ছ, ফিজিক্যাল, শারীরিক, ফিজিক্যাল, শারীরিক, মেন্টাল, মানসিক, মোরাল, নৈতিক সকল দিকের বিকাশের কথা কিন্তু তিনি বলেছিলেন। এবং তিনি এটা মনে করতেন কি, এই যে সৃজনশীলতা ও স্বাধীন চিন্তার বিকাশের কথা তিনি বলেছিলেন, সৃজনশীল ও স্বাধীন চিন্তার বিকাশ এবং সঙ্গে আন্তর্জাতিকতা বোধ ও ভ্রাতৃত্ববোধের কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এখান থেকে এমন ভাবে কোশ্চেন আসবে যে ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিকতার মধ্য দিয়ে যে শিক্ষা, এর কে বলেছিলেন, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। এবং দেখো তিনি আরেকটি উদাহরণ দিয়েছি আমি, শুধু বইয়ের জ্ঞান নয়, কোশ্চেন হয়তো আসবে মেন কোশ্চেন, শুধু বইয়ের জ্ঞান নয়, সঙ্গীত, চিত্রকলা, নৃত্য শিক্ষার অংশ কে বলেছিলেন, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। চলো নেক্সট স্লাইড চলে যাব। এবার সে কারিকুলাম বা পাঠ্যক্রম। কারিকুলাম পাঠ্যক্রম সম্পর্কে রবীন্দ্রনাথের কি মতামত, উনি বলছেন পাঠ্যক্রম কেবল সংকীর্ণ নয়, পাঠ্যক্রম হবে ব্যাপক এবং জীবনমুখী, জীবনের সঙ্গে সম্পর্ক থাকবে। সেই পাঠ্যক্রমের উপর ভিত্তি করে সে যাতে ভবিষ্যতে জীবন জীবিকা নির্বাহ করতে পারে এর বিষয়ে কিন্তু তিনি বলেছেন। দেখো, এবং পাঠ্যক্রম কি থাকবে, সাহিত্য, সাহিত্য থাকবে, বিজ্ঞান থাকবে এবং ইতিহাস। সঙ্গে দেখো বলছে শিল্পী কি থাকবে, সঙ্গীত, চিত্রকলা, নৃত্য। এছাড়াও কৃষি, কারুশিল্প,
খেলাধুলার কথা কিন্তু তিনি বলেছিলেন। আরেকটি উদাহরণ সঙ্গে দিয়েছি পাঠ্যক্রমের ব্যাপারে। কি বলছেন? যে ছাত্ররা পড়ানোর পাশাপাশি গাছ লাগানো ও কৃষিকাজ শিখত। মানে পড়াশোনা তো করতো, সঙ্গে গাছ কিভাবে লাগানো হতো এবং সেক্ষেত্রে কৃষিকাজ কিভাবে পড়ানো হতো, কিভাবে সবজি উৎপাদন করা হতো, সেই সমস্ত বিষয়গুলো তিনি বলেছিলেন। ক্লিয়ার? চলো শিক্ষা পদ্ধতির কথা কি বলেছেন দেখি। অবশ্যই কাজের মাধ্যমে শিখে, দেখছেন লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে শিখবে, ডিসকাস মেথড আর ডিসকাশন মেথড বা আলোচনা পদ্ধতির মাধ্যমে শিখবে, অ্যাক্টিভ বেস লার্নিং পর্যবেক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। তার মানে কি, উনি যে পড়াশোনার কথা বলছেন যে শিক্ষণ পদ্ধতি, এটা কি সকলে মিলে আলাপ আলোচনার মধ্য দিয়ে শিখবে, ডিসকাস করবে, বিষয়টা আলোচনা করবে এবং কাজের মধ্য দিয়ে শিখবে, অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখবে, তবেই শিক্ষাটা কার্যকরী হবে। দেখবে তুমি হয়তো সারাদিন বই নিয়ে বসে আছো, পড়াশোনা করছো, সারাদিন পড়াশোনা করছো, হয়তো পড়াশোনার শেষে দেখছো যে কিছুই মনে পড়ছে না। এবং যখন দেখবে তুমি পুরো একটা বিষয় বন্ধুদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পড়ছো, ডিসকাস করছো, আলোচনা করছো, অভিজ্ঞতার মধ্যে দিয়ে পড়ছো, সেটা অনেক বেশি অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? তাই বলছেন শুধু বই পড়ে নয়, বাস্তবের জ্ঞান কিন্তু তোমাকে অর্জন করতেই হবে। আমি গাছ জানি, গাছ কিভাবে লাগাতে হয়, গাছ থেকে কি ফল পাওয়া যেতে পারে, গাছ কি, গাছ থেকে আমরা কি কি পাই, সেটা জানতাম। ঠিক আছে? শুধু বই পড়ে জানলাম না, প্র্যাকটিক্যাল করতে পারি। ঠিক আছে? চলো এবার আসছে শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথ। ঠিক আছে, দেখিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করতে হতে 1901 সালে। কি বিষয় বারংবার আসছে? প্রবীণের মাঝে শিক্ষা, খোলা পরিবেশে শিক্ষা, শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক থাকবে অবশ্যই ঘনিষ্ঠ। বারংবার বলেছি, বলছেন ক্লাসরুমের বদলে গাছের নিচে পড়ানো হতো। ঠাকুরের শান্তিনিকেতনে কি, এটা হচ্ছে শান্তিনিকেতন কথা হয়েছিল 1901 সালে শান্তিনিকেতন। আগে আমরা কিন্তু বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল, যে সাহিত্যে নোবেল পেয়েছেন কত সালে? নোবেল 1913। আর এটা হচ্ছে 1901 হচ্ছে শান্তিনিকেতন কিন্তু প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, চলো এটা হচ্ছে বিশ্বভারতী। প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে? 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? 1921 সালে এই শান্তিনিকেতন আশ্রমটা কিছু হয়েছিল না বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। ক্লিয়ার? তো এখানে কিছু পাঠ্যক্রমের কথা বলেছেন, সেই পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত তোমাদেরকে জানতে হবে। 1 নম্বরে দেখো, পরীক্ষা আসতে পারে শিশু ভবন। এটা কেমন ধরনের পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত বা কেমন ধরনের ক্লাসের সঙ্গে যুক্ত আছে? শিশু ভবন অবশ্যই নার্সারি স্কুল। শিশু ভবনটা বললে নার্সারি, আর পাঠ ভবনটা বললে হচ্ছে সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা। পাঠ ভবন হচ্ছে মাধ্যমিক আর শিশু ভবন হচ্ছে নার্সারি। চলো এই প্রত্যেকটি বিষয় আমাদের একটু জানতে হবে। 3 নম্বর হচ্ছে শিক্ষা ভবন, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক শিক্ষা। শিক্ষা ভবন হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। ক্লিয়ার? 4 নম্বর বিদ্যা ভবন, এখানে হচ্ছে স্নাতক ও স্নাতকোত্তর। স্নাতক আছে বিএ এবং এমএ, এটা কথা বলছি না। 5 নম্বরে কি বলছে? বিনয় ভবন, মানে শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যেটা। 6 নম্বর কলা ভবন, সঙ্গীত ভবন। 7, প্রত্যেকটা বিষয় দেখে নেবে পাশাপাশি সঙ্গীত ভবনের সঙ্গে কি কি যুক্ত আছে। শ্রীনিকেতন মানে পল্লী উন্নয়ন, শিক্ষা ছত্র মানে গ্রাম্য বিদ্যালয়। এগুলো প্রত্যেকটা বিষয় তোমাদের জানতে হবে, এগুলো একটু জেনে নেবে, 9 হবে। শিল্প সদন চিনাহাবন, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে লক্ষ্য করো। 1951 সালে বিশ্বভারতীকে জাতীয় গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি কেন্দ্রশাসিত বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী, এই বিশ্বভারতী বর্তমানে এটা হচ্ছে কেন্দ্রশাসিত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। এই জন্য মনে আছে। ক্লিয়ার? চলো এবার আসবো আমরা এমসিকিউ কোশ্চেন। তার মানে বিষয়টা এটা হচ্ছে, আমরা এতক্ষণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়লাম, তার জীবন সংক্ষেপ,
জীবন দর্শন, শিক্ষা দর্শন, শিক্ষা পদ্ধতি, পাঠ্যক্রম সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এবার এর উপর ডিপেন্ড করে আমরা 40টি এমসিকিউ কোশ্চেন দিয়েছি, যেটা উচ্চ মাধ্যমিক 2026 থার্ড সেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো সেই এমসিকিউ গুলো আমরা এখন করার চেষ্টা করবো। প্রত্যেক ছাত্র ছাত্রীদের বলো তোমার প্রত্যেকেই খাতা এবং পেন নিয়ে বসে পারো, এবং এই 40টা এমসিকিউর মধ্যে কতগুলো পড়তে পারছো অবশ্যই আমাকে জানাবে, এবং অবশ্যই শেষে অ্যান্সার দেওয়া আছে। তোমরা কেউ প্রথমে শেষে অ্যান্সার গুলো দেখবে না, প্রথমে নিজে চেষ্টা করো কটা পড়তে পারছো। ক্লিয়ার? তো চলো আমরা দেখে নেব। 1 নম্বর কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? অবশ্যই 61 কততে আছে বলতো? 61 7ই মে, ঠিক আছে, 7ই মে। 2 নম্বর কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। 2 নম্বর হয়ে যাবে। 3 নম্বরের কোশ্চেন কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান? অবশ্যই নোবেল পেয়েছিলেন, যা বড় অবস্থা রাখে না। চলো কয়েক নম্বর, 4 নম্বরে যাব। তিনি যে সাহিত্যে নোবেল পেয়েছিলেন কত সালে? 1913। একদম ইজি। গীতাঞ্জলি কোন ধরনের রচনা? গীতাঞ্জলি কোন ধরনের রচনা? এটা অবশ্যই একটি কবিতা। 6, রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ভিত্তি কেমন ছিল? বুঝিয়ে বলেছিলাম মানবতাবাদ, প্রকৃতিবাদ পড়েছিলাম, সেই মানবতাবাদ। তাহলে বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, বিষয়টা জানতে পারলেই কিন্তু সেখান থেকে অ্যান্সার করাটা খুব ইজি এবং খুব আনন্দময়, খুব ভালো লাগে অ্যান্সার দিতে। নেক্সট, রবীন্দ্রনাথের মতে শিক্ষা হওয়া উচিত কেমন হবে? কষ্টকর, আনন্দময়, কঠোর এবং বাধ্যতামূলক? অবশ্যই ওই খোলা পরিবেশে, খোলা পরিবেশের মধ্যে, মুক্ত পরিবেশে সে নিজের মতো করে শিখছে, আনন্দ শিখছে, অবশ্যই আনন্দময়। 8 নম্বর, তিনি কোন ধরনের শিক্ষা সমর্থন করেন? শিক্ষক কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক, বই কেন্দ্রিক, পরীক্ষা কেন্দ্রিক? অবশ্যই শিশু কেন্দ্রিক। শিশু কেন্দ্রে পড়ে শিক্ষার কথা তিনি বলেছিলেন, শিশু কেন্দ্রিক শিক্ষার কথা কিন্তু তিনি বলেছিলেন। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, শিক্ষা ও প্রকৃতির সম্পর্ক কেমন হবে? তারপরে সম্পর্ক থাকবে না, না আলাদা থাকবে, না ঘনিষ্ঠ, না বিরোধী? অবশ্যই কি হবে? সম্পর্ক ঘনিষ্ঠ। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো দেখে নেবো 10 নম্বরে কি আছে। শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় কত সালে? কত দেওয়া ছিল? 1901। শান্তিনিকেতন কোথায় আছে? অবশ্যই বোলপুর। বিশ্বভারতী কত হয়েছিল? বিশ্বভারতী 21। আর নোবেল কত? নোবেল 13। বিশ্বভারতী 21। বোর্ড স্লাইডে 13 নম্বরে কি বলছে, বিশ্বভারতীর মূল লক্ষ্য কি ছিল? ওই যে দেখতে পাচ্ছ, কোনটা বলতো? কি বলছো? সৌভ্রাতৃত্ববোধ, আন্তর্জাতিকতা। দেখতে পাচ্ছ? এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, বি 13। 14 নম্বর কি বলছে, রবীন্দ্রনাথের শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? মুখস্থ করবে না সর্বাঙ্গীন বিকাশ? অবশ্যই সর্বাঙ্গীন বিকাশ। যে বলেছিলাম যে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাথমিক, নৈতিক, তাহলে সর্বাঙ্গীন মানে হচ্ছে সমস্ত দিকের বিকাশের কথা তিনি কিন্তু বলেছিলেন। ক্লিয়ার? 15 নম্বর, কোনটি রবীন্দ্রনাথের দর্শনের অংশ? মানবতাবাদ, বাস্তব বস্তুবাদ, নাস্তিকতা এবং রক্ষণশীলতা? কোনটা সঠিক হবে বলো? তোমাদের প্রত্যেককে বলবো, যখন কোশ্চেনটা পড়বে অবশ্যই যে অপশনগুলো আছে সেই অপশনগুলো প্রত্যেকটাই ফলো করবে, 4টেই পড়বে। প্রথম ভাবছে প্রথমটাই হবে সঠিক, এমন ভাবেই বোকার মতো অ্যান্সার করবে না, 4টে অপশনে কিন্তু পড়বে। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ছিল মানবতাবাদ। পরের 16 নম্বর কি বলছে, লার্নিং বাই ডুইং। তারপরে এটা কি বলছে, বিভিন্ন করা কি করবে? কাজের মধ্য দিয়ে শিক্ষা, কাজ করে শেখা।
ঠিক আছে। ডিসকাশন মেথড মানে আলোচনা করে পড়ার কথা বলেছিলেন, আপনি কি আলোচনার মাধ্যমে শিখবে, মুখস্থ শিক্ষা না শাস্তিমূলক? অবশ্যই এই ডিসকাস মেথড মানে হচ্ছে আলোচনার মধ্যে দিয়ে শিখবে। আর এর মধ্যে একা পড়ার থেকে সকলে মিলে আলোচনার মধ্য দিয়ে যে জ্ঞান লাভ হয় সেটা অনেকদিন পর্যন্ত মনে থাকে এবং সেরকম কার্যকরী। কোন একটা বিষয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যাটা সমাধান করা উচিত। 18 নম্বর, পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কি কথা বলেছিলেন তিনি? শুধু বই, শুধু বিজ্ঞান, শিল্প সংস্কৃতি, শুধু ইতিহাস। মনে রাখবে, যখন কোনো কোশ্চেনের উত্তর দিতে তুমি সঠিক অ্যান্সার খুঁজে পাচ্ছ না, অস্পষ্ট তোমার কাছে মনে হচ্ছে কোনটা ঠিক হবে বুঝতে পারছো না, তখন যদি কোনো অপশন এরকম থাকে যে কেবলমাত্র বা শুধু, সেগুলো কিন্তু ইগনোর করে দেবে। এখানে দেখো শুধু শুধু, তাহলে পাঠ্যক্রমের কথা বলেছিলেন শিল্প সংস্কৃতি, এখানে কোনো শুধু বা কেবলমাত্র কিছু নেই, এটা হয়ে গেল সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো 19 নম্বর, কোনটি রবীন্দ্রনাথের শিক্ষার পদ্ধতি নয়? কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে। এই যে লাস্টে যে বিষয়টা অনেকে পড়ে না, এই যে নয় বলছে, কোনটি নয়? কোনটি নয় বলছেন? অ্যাক্টিভ বেস, ডিসকাস, রোড টিচিং, এটা কথা কিন্তু বলেন। এছাড়া কার্যকরী শিক্ষা, অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, আলোচনা শিখবে, এগুলো কথা অবশ্যই বলেছে। ক্লিয়ার? 2 নম্বর, প্রকৃতির মাঝে শিক্ষা মানে কি? ঘরে বসে পড়া, খোলা পরিবেশে পড়া? এ তো একদম ইজি, বলার অপেক্ষা রাখে না। এখানে আমরা সময় নষ্ট করবো না, চলে যাবো পরের নম্বরে। 21, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত কেমন? শুধু চাকরি পাবে, সৃজনশীলতা, পরীক্ষা পাস, নম্বর? শিক্ষার উদ্দেশ্য হবে কি, লক্ষ্য হওয়া উচিত মানুষের মধ্যে নতুনত্ব কিছু তৈরি করা, ক্রিয়েটিভিটি, নতুন কিছু শেখা, নতুন কিছু আবিষ্কার করা, তার মানে সৃজনশীলতা। 21 বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রত্যেকে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করো, দেখো কটা করতে পারছো। ঠিক আছে। 22 নম্বর, রবীন্দ্রনাথের মতে শিক্ষক কেমন হবে? অবশ্যই কেমন হবে? বি হয়ে যাবে বন্ধু সুলভ। 23, শিক্ষার্থীর ভূমিকা কেমন হবে? শিক্ষার্থীর ভূমিকা হবে অবশ্যই সক্রিয়, নিষ্ক্রিয় হলে তো সে শিখতেই পারবে না, অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, সক্রিয়তা থাকতে হবে শিক্ষার্থীর মধ্যে। 24, কোনটি জীবনমুখী শিক্ষা? বই, বাস্তব অভিজ্ঞতা, পরীক্ষা, মুখস্থ? আমি জানি তোমরা অ্যান্সার করে দিয়েছো, অবশ্যই এটাই করেছো, বাস্তব অভিজ্ঞতা। চলো 25 নম্বর যে কোশ্চেন আছে দেখে নেব। শিল্প শিক্ষার উদাহরণ? শিল্প শিক্ষা গণিত, চিত্রকলা, ইতিহাস এবং ভূগোল। শিল্প মানে চিত্রকলা, দিয়ে হয়ে যাবে সঠিক অ্যান্সার। 26, আন্তর্জাতিকতা মানে কি? অবশ্যই দেশপ্রেম, বিশ্ব বন্ধুত্ব, রাজনীতি হবে না, যুদ্ধ হবে না, এই যে বিশ্ব বন্ধুত্ব, এটা আন্তর্জাতিকতা মানে। বিশ্ব সৌভ্রাতৃত্ববোধ, ভাতৃত্ববোধ, এগুলো কি আমরা বলছি। 27, বিশ্ব ভারতীর মূল ভাবনা কি? জাতীয়তা, আন্তর্জাতিকতা, ব্যক্তিবাদ, অর্থনীতি? এটা হবে অবশ্যই বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সমস্ত বি হচ্ছে। চলো নেক্সট চলে যাব। 28, রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য কি হবে? অবশ্যই শিক্ষার লক্ষ্য হবে উদার শিক্ষা। সম্পূর্ণ তো বলেনি, ব্যাপক অর্থে কথা বলেছেন, এবং শিক্ষা হচ্ছে উদার। 29, শিক্ষা হওয়া উচিত কেমন? রবীন্দ্রনাথের মতে শিক্ষা কেমন হবে? পরীক্ষা কেন্দ্রিক, জীবনমুখী, চাকরি কেন্দ্রিক? সে অবশ্যই তোমরা করে দিয়েছো, জীবনমুখী হবে। নেক্সট, কোনটি সঠিক? প্রকৃতি থেকে দূরে শিক্ষা? না, প্রকৃতি দূরে শিক্ষা তিনি বলেননি। প্রকৃতির মাঝে শিক্ষা? অবশ্যই এটা বলেছেন, বই সব। না না না, বি হয়ে যাবে সঠিক আনসার, প্রকৃতির মাঝে শিক্ষা, এটাই সঠিক, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। নেক্সট 31, শান্তির নিকেতনের বৈশিষ্ট্য কি আছে? একটা বন্ধ ক্লাস, বি খোলা পরিবেশ, সি শুধু বই, ডি কঠোর নিয়ম। কোনটা হবে? কঠোর নিয়ম হবে না শুধু বই হবে? তাহলে এই শুধু শুধু হবে না, হবে বি খোলা পরিবেশ, শান্তিনিকেতনের বৈশিষ্ট্য। ইয়া চলো 32, শিক্ষার উদ্দেশ্য কি হবে? নম্বর, সর্বাঙ্গীন বিকাশ? 11 এসছে, পড়েছি সর্বাঙ্গীন, সময় দেবো না। শিক্ষার মাধ্যমে গড়ে ওঠে কি? শুধু জ্ঞান, ব্যক্তিত্ব, নম্বর না চাকরি? কোশ্চেনটা তো সমস্যা পেয়েছেন। শিক্ষার মাধ্যমে গড়ে ওঠে শুধু জ্ঞান,
তা তো হয় না, নম্বর হবে না, চাকরি হবে না। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ব্যক্তিত্ব। অবশ্যই শিক্ষার মধ্যে একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব গড়ে উঠে। ক্লিয়ার? 33 হয়ে গেল, আর মাত্র কটা আছে? এটা 34। রবীন্দ্রনাথের মতে শিক্ষা কেমন হবে? কঠোর। এটা তো হচ্ছে দুবারই উঠেছে আপনার হয়। নিজের কোনটি ভুল? এটা একটু ভালো করে দেখতে হবে। প্রকৃতির সাথে শিক্ষা, শিশুকেন্দ্রিক শিক্ষা, মুখস্থ শিক্ষা, অভিজ্ঞতামূলক শিক্ষা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন প্রকৃতির সাথে শিক্ষা, এটাও ঠিক। শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন, এটাও ঠিক। অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার কথা বলেছেন, এটাও ঠিক। কিন্তু এই মুখস্থ করার কথা তিনি কিন্তু বলেননি। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, যেহেতু এটা ভুল মানে এটা আর কথা বলেনি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 35 এর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো 36, বিশ্বভারতীর স্লোগান কি? বিশ্ব ইস্তেমা অবশ্যই ওয়ান নিস্ট, একটা পাখির ঘর। নিস্ট মানে পাখির বাসা, আমার যেটা পড়েছিল, এটা হবে রাইট অ্যান্সার। মনে কোয়েশ্চেন 37 নম্বর, আর মাত্র 3টে আছে, 4টে আছে। শিক্ষার স্বাধীনতা মানে কি? শিক্ষার স্বাধীনতা দরকার আছে, দরকার নেই? গুরুত্বপূর্ণ, ক্ষতিকর, অপ্রয়োজনীয়? অবশ্যই দরকার। ওই গুরুত্বপূর্ণ বোধ হলো, এই তো বি সঠিক অ্যান্সার। কোনটি কার্যভিত্তিক শিক্ষা? বই পড়া কার্যভিত্তিক মানে তো কাজ করে শিখছে, এত ইজি আসবে না পরীক্ষায়। 39, শিক্ষার সাথে যুক্ত কি যুক্ত আছে? শুধু জ্ঞান, নৈতিকতা, শুধু নম্বর? অবশ্যই। তুমি কোনটা করা উচিত, কোনটা উচিত না, এটা তো যুক্ত আছেই। আর শুধু এগুলো বলেছি কখনো দেবো না, খুব কম, যদি না পারি আর কি, পারলে তো হয়ে গেল। 40 নম্বর লাস্ট কোশ্চেন, রবীন্দ্রনাথের শিক্ষা আজও কি অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিক, পুরানো, ভুল? অবশ্যই প্রাসঙ্গিক। তাহলে 40টা এমসিকিউ আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। এবার মেন বিষয়, তোমরা 40টা এমসিকিউ এর মধ্যে কটা করতে পারছো অবশ্যই আমাকে জানাবে। এবং এটা কিন্তু খুব সোজা কোশ্চেন, এখানে জাস্ট আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করছি এবং কোশ্চেনগুলো অবশ্যই দিয়ে আসতে পারে। তোমরা অবশ্যই বিস্তারিত আলোচনা প্রসঙ্গ সম্পর্কে পড়বে, তারপরে এমসিকিউ গুলো পড়বে এবং খুঁটে খুঁটে পড়ার চেষ্টা করবে। এভাবে এগিয়ে চলো, দেখবে কোনো অসুবিধা হবে না। এইচএস পাস হবে, সঙ্গে যারা টেট পড়ছো, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং এসএসটি এক্সাম যারা দিচ্ছ, তাদের কিন্তু অবশ্যই সিলেবাস এটা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা। থ্যাংক ইউ, ভালো থাকো।